অয়নের সত্যিটা সবার সামনে প্রমাণ করে দিয়ে মেজুমাকে ধরতে গেল ময়না। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অজিত, অয়ন ওরা সবাই চলে আসে তনয়দের বাড়ির পাশে। আর সেখানে এসে দাঁড়িয়ে অয়নের বাকি বন্ধুরা বলতে থাকে যে অয়ন, এখনো তো তনয়ের কোনো খোঁজ খবর নেই, তাহলে কি করবো এবার সবাই কি তাহলে এখানে থাকবো? অয়ন তখন বলে, ঠিক আছে তোরা বাড়ি যা, আমি আর অজিত আমরা দুজনে আজকে এখানে থাকি, ঠিক আছে? এই বলে সবাই তখন সেখান থেকে চলে যায়। এরপর দুজনে মিলে বসে। আর তারপর বলে, আচ্ছা ঠিক আছে অজিত, তুই এখানে বস, আমি বরং কিছু নিয়ে আসি, ঠিক আছে? এই বলে নিয়ে আসতে যায়। আর তারপরে অজিত সেই ফাঁকে ময়নাকে ফোন করে নেয়। আর ময়নাকে বলতে থাকি যে আমরা তো এখানে পৌঁছে গেছি। তখন বলে, অয়ন এসেছে তো? এরপর বলে, হ্যাঁ বাকি সবাই চলে গেছে, আমি আর অয়ন আমরা দুজনেই আছি। আর তারপর বলে, ঠিক আছে আমি এদিকে সমস্ত কিছু করছি। এই বলে ফোনটা যখন রাখতে যাবে ঠিক তখন অয়ন চলে আসে। অয়ন এসে অজিতকে ডেকে বলতে থাকে, কিরে তুই কার সাথে কথা বলছিস? এ কথা বলে এদিকে তো অজিত খুব ভয় পেয়ে যায়। অয়ন তখন বলে, কিরে ভয় পেয়ে গেলি? এরপর বলে, ভয় না কিসের জন্য ভয় পাবো? আর তখন বলে, বুঝতে পেরেছি কার সাথে কথা বলছিলি। এরপর বলে, কি বুঝতে পেরেছিস? আর তখন বলে, ভয় পাস না, কার সাথে কথা বলছিস? আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই মানে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস তাই না রে? আর তখন বলে, গার্লফ্রেন্ড? হ্যাঁ তেমন কিছু নয়। আর তারপর বলতে থাকে, মেয়েটা কে বলবি? না আমি কলেজের কাউকে বলবো না। এরপর বলে, না তেমন কিছু নয়, আচ্ছা বাদ দে তো, তুই কি এনেছিস? আর তখন বলতে থাকে, এই তো দেখ কি এনেছি, এবার তুইও খাবি আমিও খাবো, ঠিক আছে? আর তখন সেই বোতলটার মুখা খুলে যখন অজিত নাকের কাছে নেয় তখন খুব বিশ্রী গন্ধ। আর বলে, না আমি এগুলো খেতে পারবো না, কিন্তু তোমরা যে কি করে খাও না সেটাই বুঝতে পারি না, এই গন্ধগুলো কি করে সহ্য করো? আর তখন বলে, এটাই তো ওদিন ময়নাকে খাইয়েছিলাম। তখন এদিকে অজিত অবাক হয়ে যায়। আর অজিত তখন বলে, না এই যে বোতলটা দেখছিস না, এই বোতলটা আমি মানে শেষ করেছিলাম, ও একটুখানি ময়নাকে দিয়েছি। অজিত বলে, এতটুকুতে এত নেশা? তখন বলে, আরে না আরেকটা জিনিস সাথে করে মিশিয়েছি। আর অজিত তখন বলে, কি নেশা? মানে কি জিনিসটা, নেশা জাতীয় কিছু? তখন বলে, হ্যাঁ সেটাই তো। এরপর বলে, খাবি নাকি? আর তখন বলে, আচ্ছা চলো যাই। এই বলে তখন বলে, আচ্ছা যা বাইকে বসে নে। তখন বলে, তুমি তো নেশা করেছো, তুমি তো এখন ঠিক নেই, তুমি এভাবে বাইক চালাতে পারবে? এরপর বলে, হ্যাঁ পারবো, কিছু হবে না। আর তারপরে সেই বাইকটা চালিয়ে একটা ওষুধের দোকানে চলে যায়। আর তখন অজিত মনে মনে বলতে থাকে, এই দোকান থেকে নিয়েছিল, কিন্তু এটা তো একটা ওষুধের দোকান। আর তারপরে বলতে থাকে, অয়ন তুমি তো বলেছিলে আরেকটা জিনিস নিয়েছিলে, এটা তো ওষুধের দোকান। আর তখন বলে, হ্যাঁ এটা থেকেই তো সেই জিনিসটা নিয়েছিলাম যেটা ময়নাকে খাইয়েছিলাম। আর তখন বলে, কিন্তু সেদিন তো আমরা এমনিতে কিছু খাইনি, তাহলে কিভাবে খাওয়ালে? এরপর বলে, ওই তো সন্ধ্যাবেলা পাকোড়া খেয়েছিলাম, ঠিক আছে? এরপর বলে, আমরা তো সবাই মিলেই খেয়েছিলাম, কিন্তু আমাদের তো কারো কিছু হয়নি। এরপর বলতে থাকে, আসলে সেই পাকোড়াতে যেই ওষুধটা নিয়ে গেছি না, আর ওটা ইনজেক্ট করে পুচ করে দিয়েছিলাম, ওটা খেয়েই তো ময়নার এই দশা। আর তারপর বলতে থাকে, অজিত তোর না কপালটা খারাপ রে, দেখছিস তো দোকানটা বন্ধ তো, এখন কি করে তোকে ওটা টেস্ট করাবো বলতো? আর তারপর বলতে থাকে, আচ্ছা ওষুধটার নাম কি? এরপর বলে, ওষুধের নাম দিয়ে কি হবে? তখন বলে, না পরে নয় একটু টেস্ট করে দেখতাম। এরপর বলে যে না ওষুধের নাম বলা যাবে না, এটা তাছাড়া এমনিতে দেবে না তো, এটা নিতে হলে প্রেসক্রিপশন লাগে। আর তখন অজিত নিজের মোবাইলটা বের করে এই সমস্ত কথা রেকর্ড করে উপর থেকে সেই ডক্টরের দোকানটাও একটু ভিডিও করে নেয়। আর ভিডিও করে সেখান থেকে চলে যায়। পরের দিনই দেখা যাবে সেই দোকানে চলে যায়। আর এদিকে দেখা যাবে রোদ্দুর বড়বাবু সবাই মিলে একসাথে নাস্তা করতে থাকে। এরপর সেখানে মেজমা এসে বলতে থাকে, আমি না টেলিভিশনটা খুলে বসে রইলাম, কিন্তু কোনো তো খবরই নেই। এরপর বড়মা বলতে থাকে, দেখবি কি করে, তোরা তো ময়না সেভাবে খোঁজ খবর রাখিস না। তখন বড়বাবু বলে, কি হলো, ময়নাকে তো ফোন করেছিলে, কথা বলেছিল? আর তখন বলে, সেটা আমার আর ময়নার ব্যাপার, এর মধ্যে তোমাদের কথা বলতে হবে না। তারপরে দেখা যাবে রোদ্দুর বলতে থাকে, না এটা তো মেনে নেওয়া যায় না, তোমাকে অপমান করেছে। আর তখন বলে, না ময়না আমাকে অপমান করেনি, ময়না এটা অভিমান থেকেই করেছে। আর তোদের মধ্যেও তো অনেক কিছু হয় তাই না, তোরা যা করিস তোদের মধ্যে তো আমরা ঢুকি না, আমি ঢুকি না, তাহলে তুই কেন আমার আর ময়নার অভিমানের মধ্যে তোরা কেন ঢুকতে যাবি? আর তখন রুদ্দুর বলে, তুমি ঢুকো না বলছো মা, কালকে আমাকে বোঝাতে এসেছিলে ওকে নিয়ে। আর তখন বলে, সেটা আমার কাজ রোদ। তখন বলে, ওর কাজ কি? মানুষকে ইনসাল্ট করা, তাই তো মা? তুমি একবার ভাবতে পারছো আমার সঙ্গে কি হচ্ছে? যখন চেম্বারে যাচ্ছি তখন তো মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে দাশগুপ্ত তোমার স্ত্রী মানে ধানসিঁড়ি গুপ্ত, এই সমস্ত বলে নানান কথাই বলে। তখন ওকে এই সমস্ত নিউজ কেন, মানে কে করতে বলেছে বলো তো? আর তখনই বড়মা বলতে থাকে, আশ্চর্য ব্যাপার, মানে একটু মেয়েটার কি একটু স্বাধীনতা নেই? আর এ মেজু তোর কি হয়েছে তো, তুই শুধু এই সমস্ত নিয়ে ঘোরাফেরা করছিস, তোর কি কোনো কাজ নেই? ওরা কি সুন্দর খাচ্ছিল, এর মাঝখানে তোরা মানে তুই কেন এই সমস্ত কথা বললি বলতো? দিলেই তো সব গন্ডগোল পাকিয়ে। আর তখন ছোট মা বলতে থাকে, সত্যি রুদ্দুর তুই এমন করিস না, বড়দা খেয়ে নিন। আর তখন বলে, ছোট তুই তো জানিস আমার দিকটা আমি
কি বলি সরল মনে কি বলি তোরা সেটাইকে মানে কি ভেবে নিস, এই বলে মেজুকামা কাঁদতে থাকে। আর তখন রুদ্দুর আরো নানার কথা বলতে লাগে বড় মাকে। তবু তখন বলে কিছু কিছু ব্যাপার এমন হয় এগুলো ভাবাও যায় না পোড়ানোও যায় না, হয়েছে সেই অবস্থা। তারপর আরো অনেক কথাই বলে বড় মাকে সবাই মিলে কথা শোনাতে থাকে। এরপর দেখা যাবে ময়নাকে নিয়ে অজিত সেই দোকানটাতে চলে আসলে আর তখন জিজ্ঞেস করতে থাকে এই ওষুধের দোকানটার কথাই বলছিল। ময়না তখন বলে না তুমি না আরেকবার আমাকে সেই রেকর্ডটা শোনাও তো। এরপর রেকর্ডটা শোনায় আর ময়না তখন বলে না এটাতে প্রমাণ হয় না, কারণ এটা তো যে কারোরই হতে পারে, যে কেউ নেশা করলে এমনই তো তার কণ্ঠ হবে, তাই না? আর তখন অজিত বলে তার মানে ময়না তুমি বিশ্বাস করতে চাইছো না যেটা অয়ন বলেছে, আমাকে তুমি অবিশ্বাস করছো? আর তখন বলে না অজিত তেমন কিছু না, তোমাকে আমি অবিশ্বাস করতেছি না, মানে আমি বলতেছি কি এটা যদি আমরা সবার সামনে নিয়ে যাই তাহলে সবাই তো বিশ্বাস নাও করতে পারে, সবাই তো ভাবতে পারে যে এটা অন্য কেউ করেছে, আমরা হয়তো বা গলাটা নকল করেছি, তার জন্য আমাদেরকে আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে, চলো আমার সাথে। এই বলে সেই লোকটার কাছে যায়, যেই লোকটার কাছ থেকে কিনা অয়ন ওষুধ কিনেছিল। আর তার কাছে বলতে থাকে অয়নের ছবি দেখিয়ে যে এ কি আপনাদের দোকানে ওষুধ কিনতে এসেছিল? তখন বলে কত লোকজনই তো আসে, না এমন হ্যাঁ হয়তো বা আসতে পারে কিন্তু আমার মনে নেই। আর তারপর ময়না বলতে থাকে যে খুব ভালো করেই আপনি চিনেন, কারণ আপনার কাস্টমার ছিল আর আপনি চিনবেন না সেটা কি হয়? আপনি মিথ্যে বলছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। এখন একটা আমার সমস্যা হয়েছে, বুঝতে পেরেছেন তো? এখন আপনি যদি না বলেন তাহলে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আর তারপর লোকটি একটু ভয় পেয়ে যায়, বলতে থাকে মানে কি অসুবিধা হয়েছে, কি ক্ষতি করেছে আপনার অয়ন, বলুন তো একটু খুলে। এরপর ময়না সমস্ত কিছু কলেজে পিকনিকের ব্যাপারে সব কিছু খুলে বলে। এটা শোনার পর লোকটা বলতে থাকে এতটা খারাপ কাজ করেছে অয়ন, আমি তো ভাবতেই পারিনি যে এতটা খারাপ কাজ করতে পারে। আর তারপর বলতে থাকে যে ও তো আমার কাছ থেকে নিয়েছে ঠিক আছে, কিন্তু প্রেসক্রিপশন দেখিয়েই নিয়েছে, সেই প্রেসক্রিপশনটা তার কাছ থেকে বানিয়েছে সেটা তো জানি না, কিন্তু সে আমাকে দেখিয়েছে। এরপর বলে যাই হোক ওটা আমার প্রয়োজন। ময়নার হঠাৎ করেই সিসিটিভি ক্যামেরার দিকে যায় আর তখন বলতে থাকে ও আচ্ছা আপনাদের এই সিসিটিভি এটা তো চলে তাই না, এটা তো রানিং। এরপর বলতে থাকে যে হ্যাঁ। আর তারপরই দেখা যাবে ময়নার কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যায়, অয়নকে সেই ভিডিওতে দেখানো যায়। অয়ন যে ওষুধটা কিনেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরপর লোকটাকে সহ সেই ভিডিওটা সহ দেখা যাবে ময়না কলেজে চলে যায়। প্রিন্সিপাল আর প্রফেসরকে অনেকভাবে বলতে থাকে যে আবার যেন মিডিয়া প্রেসকে ডাকা হয়, কিন্তু প্রিন্সিপাল আর প্রফেসর কিছুতেই রাজি হয় না। আর বলতে থাকে আমাদের অযথা সময় নষ্ট করো না ময়না, অনেক সময় নষ্ট করেছো তুমি। এরপর আমরা এই সমস্ত কেন করতে যাব বলো? তোমার যদি কিছু জানারই থাকে, মানে কিছু যদি তুমি প্রমাণ পেয়েই থাকো তাহলে এখানেই বলো না, আমরা সেটা ম্যানেজ করে নেব, আমরা সব কিছু ঠিকঠাক করে দিব। তখন বলে না আমার ওই ভিডিওটা সবার সামনেই তো দেখানো হয়েছিল, তাই আমি চাই সবার সামনেই আমি সেই প্রমাণগুলো দিব, প্রমাণগুলো দেখাবো যাতে করে সবার সামনে পরিষ্কার হয় আমি কোনো দোষ করিনি। কিন্তু প্রিন্সিপাল আর প্রফেসর কিছুতেই রাজি হয় না। এরপর ময়না সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে প্রফেসর বলতে থাকে দেখেছেন তো স্যার, দেখেছেন আপনার মুখের উপর কিভাবে বারণ করে এখান থেকে চলে গেল, আপনার কোনো কথাই শুনলো না। ময়না এদিকে বাইরে আসলে সিনিয়ররা আর ময়নার ক্লাসমেটরা জিজ্ঞেস করতে থাকে যে প্রিন্সিপাল স্যার রাজি হলো? তখন বলে না রাজি হয় নাই। এরপর বলে তাহলে কি করবো এবার? এরপর বলে রাজি হয় নাই কিন্তু আমরা তো কিছু একটা করতে হইব। আর তখন বলতে থাকে আচ্ছা তোমার মানে হাজবেন্ড রুদ্দুর দাশগুপ্ত ওনাকে বলো না, তাহলে হয়তো বা প্রিন্সিপাল স্যারকে বললে বুঝিয়ে বললে রাজি হবে, কারণ ওনার প্রিয় ছাত্র তো। আর তখন বলে না লড়াইটা আমার, আমি যা করার করবো, ওনারে ডাকবো না, আমি ওনারে ডাকবো না। আর তারপর বলতে থাকে কি করবে তুমি? এরপর বলে তোমরা আসো তো আমার সাথে চলো, এই বলে তাদেরকে নিয়ে যায়। আর তারপরই একটা সাইনবোর্ড লিখে নেয় ময়না, সাইনবোর্ডটা নিজের কাছে রাখে আর ওটাতে লেখা থাকে যে দাবি মানতে হবে আর একটু সময় দরকার, আমাকে একটু সুযোগ করে দেওয়া হোক, এই কথাটাই লেখা হয়। তারপরে প্রিন্সিপাল প্রফেসর এসে তখন বলতে থাকে কি হচ্ছে কি ধানসিঁড়ি, যাও তুমি এক্ষুনি কলেজ থেকে বেরিয়ে যাও। আর তারপর আচ্ছা স্যার ওকে একটু সুযোগ দেওয়া হোক না, দিলে কি তাতে ক্ষতি হয়? এখন বলে যে না তোমরা কেন বুঝতে পারছো না যে কি লস হবে, শুধু সময় নষ্ট করবো তা তো হতে পারে না। ওর যদি কোনো প্রমাণ থাকে ওর কাছে তাহলে ও আমাদের কাছে দেখাক, তাও দেখাচ্ছে না কেন? শোনো তোমাদের একটা কথা বলছি, তোমরা যে এভাবে তোমাদের ক্লাস বন্ধ করে এখানে দাঁড়িয়ে আছো, যদি এভাবেই করতে থাকো না তাহলে আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবো। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ময়না সেই প্রমাণগুলো জোগাড় করার জন্য দেখা যাবে নিজেই প্রেস মিডিয়া সমস্ত কিছু ডেকে নেয়, সবার সামনে সেটা পরিষ্কার হয়ে যায়। এদিকে বাড়িতে সবাই দেখতে পেয়ে তখন সবার ভুলটা ভাঙে, দূরও বুঝতে পারে। আর এই সমস্তের পিছনে যে মেজুমাও রয়েছে সেটাও বুঝতে পারে ময়না, নয়তো মেজুমা কেন আমার সাথে এরকম ব্যবহার করবে। সেদিনও তো অনেক কিছুই মেজুমা ইচ্ছে করেই বলে তোলে। বন্ধুরা এবার যদি ময়না মেজুমাকে গিয়ে ধরে তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও।